শুধু চ্যাপ্টারের নাম দেওয়া আছে, আর কিছু নেই। ব্যাস এই হচ্ছে কন্টেন্ট, শুধু চ্যাপ্টারের নাম আছে, ঠিক আছে, আর কিছু নেই। এইবারের এই বইটাতে দেখো চ্যাপ্টারের ভেতরে আবার সাব হেডিং করে হ্যাঁ টপিক গুলো দেওয়া আছে, যে কোন চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক পড়ছো। এইবার ধরো তোমার যখন রিভিশনের সময় আসবে না, তুমি এখান থেকে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। ভেতর থেকে পুরো পড়া হয়ে গেছে, নোট রিভিশন হয়ে গেছে, বইয়ের কন্টেন্ট খুলবো। কন্টেন্ট খুলে ফার্স্ট দেখবো গৌতম বুদ্ধ এন্ড বুদ্ধিজম, চোখ বন্ধ করে ফার্স্ট আসছে কজেস অফ অরিজিন। মনে করার চেষ্টা করবো যে কি কারণে অরিজিনটা হয়েছিল। এটা কোশ্চেনটা দেখলাম, অ্যান্সারটা নিজে নিজে বলবো, বই বন্ধ থাকলো। গৌতম বুদ্ধ এন্ড বুদ্ধিজম, মনে করবো গৌতম বুদ্ধ কবে জন্মেছিল, কোথায় তার পরপর লাইফের স্টেজ গুলো কিভাবে কি গেছে, বুদ্ধিজম কিভাবে প্রপাগেট হলো। এইখানটা দেখে আমার অ্যাক্টিভ রিকল করতে সুবিধা হবে। অ্যাক্টিভ রিকল, দুটো রিকল হয় পড়া মনে রাখার দুটো পদ্ধতি, একটা প্যাসিভ রিকল, একটা অ্যাক্টিভ রিকল। প্যাসিভ রিকল কি, বই খুলে বারবার করে একই লাইন পড়ে যাচ্ছে, গ্যাঁ 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 করে এক একজন এক লাইন 14 বার করে পড়তে থাকে, ও পড়া সব মাথার উপর দিয়ে চলে যায়। যেই বই বন্ধ করে, জানি না তো কি পড়েছিলাম, বেশিরভাগ তাই হয়। যারা বই খুলে 14 বার করে পড়ে, বই বন্ধ করলে পরে তারা সব ভুলে যায়। তাহলে কি করতে হবে, বই খুলে 4 বার 5 বার 7 বার যতবার পড়ার হবে পড়ে নেবো, পড়ে বই বন্ধ করে পড়াটা বলার চেষ্টা করবো। ইদার কাউকে দিয়ে ধরাবো, বাড়িতে ভাই বোন বাবা মা দাদা দিদি যে থাকবে, বা গ্রুপ স্টাডি, যে আমি তোরটা পড়া ধরে দেবো, তুই আমারটা পড়া ধরে দিবি, এভাবে করে করতে পারি। অথবা যখন যদি দেখছি যে কেউ নেই আমার পড়া ধরে দেওয়ার, আমি কন্টেন্ট খুলবো। কন্টেন্টে এই যে ছোট ছোট সাব হেডিং রয়েছে, সোর্সেস অফ রিকনস্ট্রাক্টিং হিস্ট্রি, প্রি হিস্ট্রি ইন্ডিয়া, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, চ্যালকোলিথিক এজ। এখান থেকে দেখবো, আমি কন্টেন্ট দেখে পড়াটা মনে রাখার চেষ্টা, মনে করার চেষ্টা করবো। বা ধরো এখান থেকে এই যে টাউন প্ল্যানিং, মনে করবো হরপ্পার টাউন প্ল্যানিং কেমন ছিল, রাইট অ্যাঙ্গেলে কাট থাকতো, নর্থ সাউথ বরাবর ফেসিং থাকতো দরজাগুলো জানলাগুলো, ড্রেনেজ সিস্টেম ভালো ছিল। এইটা কি আমার টাউন প্ল্যানিং দেখে মনে করার চেষ্টা করবো যে টাউন প্ল্যানিং আমি কি কি পড়েছি। সোসাইটি পলিটি দেখবো, সোসাইটি কেমন টাইপের ছিল, পলিটি কেমন টাইপের ছিল, আমি এখান থেকে অ্যাক্টিভ রিকল করতে পারবো। পড়া হয়ে গেল, বই বন্ধ করবো, কন্টেন্ট খুলবো, কন্টেন্ট খুলে পড়া মুখস্থ করবো, দ্যাট ইজ কল অ্যাক্টিভ রিকল। পড়া না দেখে বইটা বন্ধ করে পড়াটাকে মনে করার চেষ্টা করা, ওটা ব্রেনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, ওটা মনে করা যায় অনেক বেশি। কিন্তু যদি বারবার দেখে দেখে 14 বারও রিডিং করি, বই বন্ধ করে 2-3 বারে জিজ্ঞেস করুক আর বলতে পারবো না। ঠিক আছে, আরেকটা জিনিস, ডেলি বেসিসে পড়বো। ডেলি বেসিসে পড়া কি, অনেকে থাকে একদিন একটা চ্যাপ্টার নিয়ে বসে 100 বার পড়ে ফেলে, পড়ে মুখস্থ করে, যখন তাকে 10 দিন বাদে জিজ্ঞেস করা হয় সে কিছু বলতে পারে না। ঠিক আছে, তুমি একটা চ্যাপ্টার তুমি একদিনে 10 বার পড়ো, পড়ার পর 10 দিন পড়াটা বন্ধ রেখে দাও, তোমার 11 নম্বর দিনে ধরবো, তুমি বলতে পারবে না, কারণ তুমি 10 দিন পড়োনি চ্যাপ্টারটা। আর একটা সেম স্টুডেন্ট ওই চ্যাপ্টারটা রোজ দিন একবার করে পড়ে, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একবার করে ওই চ্যাপ্টারটা পড়ে, ওকে 11 নম্বর দিনে ধরবো বলতে পারবে, কারণ ও সদ্য কালকেই পড়ে এসছে। তো ওই একবার করে বই বন্ধ করে রেখে দেওয়ার থেকে যদি আমরা ওইটা কাজটা টেনে দাও, হ্যাঁ, যদি আমরা প্রত্যেক দিন একবার করে পড়ি, ঠিক আছে, প্রত্যেক দিন আমরা চ্যাপ্টার গুলো একবার করে পড়ি, তাহলে আমাদের 11 নম্বর দিনে গিয়ে জিনিসটা ভালো মাথায় থাকবে, বেশি মাথায় থাকবে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবো যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমি একবার অন্তত পুরোনো পড়াটা আমার রিভিশন হয়। এবার যখন ধরো অনেকটা সিলেবাস এগিয়ে যায়, পড়া হয়ে যায়, তখন তার প্রত্যেকদিন সব হয় না। কিরকম ভাবে করবো আমরা, আজকে যে চ্যাপ্টারটা পড়ছি, কালকে নতুন চ্যাপ্টার শুরুর আগে আগের দিন একটা রিভিশন করবো, আবার পরশু দিন যেটা পড়বো, আগের দিন যেটা পড়েছিলাম সেটা তারপরের দিন সকালবেলা একবার রিভিশন করে নেবো। পুরোনোটা রিভিশন করে তবেই নতুনটাতে যাবে। ঠিক আছে, আর সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবো কিভাবে, ইংলিশের যে ছোট ছোট যেগুলো মুখস্থ করতে হয় সেগুলো কিভাবে করবো, প্রথম দিন 1 থেকে 5, পরের দিন 1 থেকে 10, তারপরের দিন 1 থেকে 15, তারপরের দিন 1 থেকে 20, তারপরের দিন 1 থেকে 25, 20 থেকে 25 নয় কিন্তু 1 থেকে 25। যতটাই তুমি এগিয়ে যাও না কেন, রিভিশনের সময় একদম প্রথম থেকে শুরু করে আবার রিভিশন করবে, নাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, এগুলো যেহেতু মুখস্থের বিষয়, তো এগুলো না হলে ভুলে যাবে। আর হচ্ছে কাউকে দিয়ে পড়াটা ধরা যতটা পসিবল, সেটা গ্রুপ স্টাডির মাধ্যমে হোক বা ইয়ে করে হোক, বা নিজের ওই যে বই বন্ধ করলে, অথবা আমরা কি করতাম, এরকম ভাবে আরেকটা বই নিতাম, নিয়ে এপাশেরটা ঢেকে দিতাম, ঢেকে দিয়ে তারপরে বলতাম। স্কুল লাইফে যেভাবে পড়েছো সেভাবে পড়লে চাকরি পাবে। ঠিক আছে, আর আমার সেটা বুঝতেই 5 বছর কেটে গেছে, যে ওটা চাকরির পড়াশোনাকে আমরা ভাবি কি যে ওটা আলাদা। না বাবু, চাকরির পড়াশোনা আলাদা না। স্কুলে মাধ্যমিক লেভেলে যেভাবে পড়েছো সেই লেভেলে পড়াশোনাটা যদি আবার করতে পারো, তাহলে চাকরি ইজিলি পাবে। ওই লেভেলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে পড়েই না, একদমই তাই। ওই লেভেলের পড়াশোনাটাই যদি এখন আবার করতে পারো, তাহলে নিশ্চয়ই চাকরি পাবে, কিন্তু ওই লেভেলের পড়াশোনাটাই ছেলেমেয়েরা করে না। হ্যাঁ, ওই তারপর সেই যেই কলেজে উঠলো ডানা গজিয়ে গেল, ব্যাস, তারপর আবার সেই যেইকে সেই হয়ে গেল। আর লাস্ট মোমেন্টে, লাস্ট 1 মাস 1.5 মাসে হচ্ছে কলেজের পর চাকরি, কলেজের পড়াশোনা হচ্ছে লাস্ট 1-1.5 মাস, কিন্তু চাকরির পরীক্ষায় সেটা হয় না। চাকরির পরীক্ষায় সারা বছর পড়তে হয়। চাকরির পরীক্ষা যদি সারা বছর না পড়ো, বছরের শেষে এসে কিন্তু মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়। আমি দেখে দিচ্ছি এই বইটা কি খারাপ আছে, কি জানি। কিছু মানুষের
সমস্যা থাকে, তারা মনে করে পুরোনোটাই বেশি ভালো, নতুনটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না সহজে। কিছু লোকের এই একটা মতামত থাকে। হ্যাঁ একদমই তাই, কিন্তু আমার তো মনে হচ্ছে না কিছু ডিফারেন্ট আমি দেখতে পাচ্ছি বলে। ওই বইটা বেশি অরেঞ্জ পিঙ্ক পিঙ্ক ছিল, এই বইটার পিঙ্কটাকে একটু বাদামি কালার করে দিয়েছে, সেই জন্য হয়তো তারা পছন্দ করছে না, জীবনে রঙের অভাব হয়ে গেছে বলে, সেই জন্য হতে পারে। এটা পিঙ্কটা বাদামি কালার হয়ে গেছে। এছাড়া তো আমার তো কোনো সমস্যা লাগছে না, এটা তো ওখানেও যা লেখা ছিল এখানেও তো সেই একই প্যাটার্নই লেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ আর হচ্ছে বলতে পারো এটাতে কিছু কিছু জিনিস এই নিচে অ্যাড করেছে, উপরে যে নাম্বারিং করে কিছু নিচে যে লেখাগুলো থাকে না শর্ট নোটের মধ্যে দেওয়া থাকে, নিউ ওয়ার্ডস গুলো কিওয়ার্ডস গুলোকে নিচে নাম্বারিং করে ওইটা দেখলাম যে কিছু জায়গায় অ্যাড করেছে। সবসময় আপডেটেড কিনতে বলি এই কারণে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আপডেটেড থাকে, বা ধরো যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে সেই টপিকটাকে ওরা না বইয়ের ভেতরে অ্যাড অন করে দেয়, বুঝেছো? এই জন্য কিনতে বলা হয়, কারণ তুমি ওখানে আমার বইটাতে তুমি পাবে 2021 অব্দি বোধহয় আপডেটেড রয়েছে, কারণ আমারটা 22 বা 23 কেনা বোধহয়, 21 প্রিলিমস অব্দি বা 22 প্রিলিমস অব্দি আপডেটেড রয়েছে। এবার তারপর তো 3টে প্রিলিমস হয়ে গেছে, সেটার কোশ্চেন তুমি এখানে পাবে। এইটাই হচ্ছে একটা সুবিধা রয়েছে যে আপডেটেড বই কেনার, এই একটা সুবিধা যে আমরা কোশ্চেনটা আপডেটেড পাচ্ছি। তারপর ধরো অনেক নতুন টপিক বইয়ে অ্যাড হয়, মানে কোশ্চেনে আসে, ইউপিএসসি প্রিলিমস আসে, যেটা হয়তো আগের বইটাই ছিল না, ওরা কি করবে আপডেট করার সময় সেইটা এই নতুন বইয়ে অ্যাড অন করে দেবে। তো ওই জন্য আপডেটেড বই কেনাটা সবসময় সেফ হয়। আর যদি একান্তই এই যে দুটো ম্যাপ আছে, ম্যাপ দুটো দেয়ালে লাগিয়ে নেবে, হ্যাঁ মুখে ওই রোজ সকালবেলা একবার করে দেখবে, ভালো মনে থাকে। একটা অ্যানশিয়েন্ট একটা মিডিয়াল, দুটো ম্যাপ থাকে এই বইটার সাথে, এই বইটার সাথে দুটো ম্যাপ আছে, এই ম্যাপ দুটো দেয়ালে লাগিয়ে নেবে সবসময়, চোখের সামনে থাকলেও টাইম লাইনটা, হিস্ট্রির টাইম লাইন জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিকই আছে, এটাতে এমন কোনো অসুবিধা নেই। অফলাইনে কিনতে পারো, যাদের মনে হচ্ছে অ্যামাজনের রিভিউ ভালো না, আমাদের বাড়ির সাথে এখানে গণেশ বুক স্টল আছে, গণেশ থেকে কেনা, গণেশের দাম কম নেয় অনেক। কত নিয়েছে এটা? ডিল আছে এটা, আচ্ছা আচ্ছা, এটা কিছুটা বই না এর কাছে ইয়েতে তুমি ম্যাক্সিমাম সব বইয়ের দামই গণেশে, হ্যাঁ গণেশে অনেক কম থাকে, গণেশে কম থাকে, মোটামুটি 300 350 বেশি নেয় না ওরা জেনারেলি। হ্যাঁ আর এটা অ্যামাজনে একটু বেশি থাকে, বা ইয়েতে কলেজ স্ট্রিটে যদি যাদের কলকাতার দিকে বাড়ি কলেজ স্ট্রিট থেকেও কিনতে পারো, কলেজ স্ট্রিটেও কিছু বইয়ের দোকানে ভালোই দাম কম নেয়। হ্যাঁ টেকনোতে, ঠিক ঠিক টেকনোতে, অসুবিধা নেই কিছু, ওটা আমি তো দেখলাম খারাপ তো কিছু নেই, ঠিকই আছে। সিচুয়েশন ওয়াইজ বদলাতে হয়, সবসময় সেম তো থাকে না। দেবস্মিতা কি জিজ্ঞেস করেছো? পুনাম দালাল ভাইয়ার স্পেকট্রামের বুকসের লিংক দুটো দিয়েছি হোয়াটসঅ্যাপে, একটু চেক করে দিও, তাহলে আমি অর্ডার করবো। ঠিক আছে দেবস্মিতা, পুনাম দালাল ভাইয়ার স্পেকট্রামের, ওটা বললাম তোমাকে, আপাতত এই দুটো বুকস কিনলেই হবে। হ্যাঁ আপাতত এই দুটো কেনো। আর একটা কথা, 2027 টার্গেট আমার, তাহলে এখন কিনবো তো বুকস? হ্যাঁ 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 কেনো, অসুবিধা নেই, 2 বছর তো সিলেবাস কমপ্লিট করতেই লাগবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের এই পুনাম দালালটা জানুয়ারিতে কমপ্লিট হবে, ঠিক আছে? ফেব্রুয়ারি থেকে দুটো সাবজেক্ট সাইমালটেনিয়াসলি চলবে, ইংলিশ চলবে আর তার সাথে স্পেকট্রাম চলবে, ঠিক আছে? কারণ ইংলিশের সিলেবাসটাও বড়, কম নয়, হ্যাঁ ডেসক্রিপটিভ অবজেক্টিভ তারপরে হচ্ছে কম্প্রিহেনশন অনেকটাই, তো মোটামুটি আমাদের পুনাম দালাল শেষ হতে 8টা ক্লাস, 10টা ক্লাস লাগে ম্যাক্সিমাম, তার বেশি লাগে না, 10টা আমি ম্যাক্সিমাম ক্লাস নাম্বার অফ ক্লাস ধরি, 10টা ক্লাসে পুনাম দালাল কমপ্লিট হয়ে যায়। তো ওটা জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে, দেন ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ইংলিশ চলবে আর তার সাথে করে স্পেকট্রাম চলবে। মোটামুটি ধরে রাখো 4টে স্পেকট্রামের ক্লাস হবে, 5টা স্পেকট্রামের ক্লাস হলে 3টে 4টে আবার ইংলিশের ক্লাস হবে। আর আমি ক্লাস শিডিউল দিয়ে দেবো, ক্লাস শিডিউলেই লেখা থাকবে, ঠিক আছে? অ্যানশিয়েন্ট না হলে, না শেষ করলে না আমি অন্য কোনো সাবজেক্ট ধরতে পারবো না, কারণ এইটা হচ্ছে একদম বেস, আর্ট অ্যান্ড কালচারও পড়াতে পারবো না যতক্ষণ অ্যানশিয়েন্ট মিডিয়াভেল শেষ হবে। অ্যানশিয়েন্ট মিডিয়াভেলটা হচ্ছে সবকিছুর বেস, ধরো তুমি যদি ইতিহাসে শুরুই না জানো, তোমার রুটটাই না জানো, তুমি পরের অ্যাডভান্স লেভেল বুঝবে না। আর একটা জিনিস বুঝবে যে এই যে ধরো আমরা পলিটি পড়ি, পলিটিটা হচ্ছে স্বাধীনতার পরের ঘটনা, তো তুমি যদি স্বাধীনতার আগের ঘটনাই না জানো তুমি পলিটি কি বুঝবে? ইকোনমি যদি না, কখনো না, বেস হচ্ছে তুমি যদি না বোঝো, তুমি অ্যানশিয়েন্ট মিডিয়াভেল লাস্টে পড়ে কিছু বুঝতে পারবে না। তোমার অ্যানশিয়েন্ট মিডিয়াভেল এমন একটা সাবজেক্ট বেশিরভাগই ছেলেমেয়েরা পড়তে চায় না, বড় বোরিং, তো বোরিংটা একদম স্টার্টিং এ করে ফেলতে হয়। এখানে তো যদি একটু বেসিক্যালি ইতিহাসটাকে ইতিহাসের মতো করে দেখলেই সমস্যা। মনে করো না ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, ওল্ড অ্যাফেয়ার্স পড়ছি, বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা পড়ি, তা ওল্ড অ্যাফেয়ার্স পড়ছি, তা আমি যদি আমার রুটটাই না জানি আমি বর্তমানটা কি করে অ্যানালিসিস করবো? এই যে ধরো আমরা ইকোনমিকে অ্যানালিসিস করছি বা বর্তমান ইকোনমি পড়ছি, আমি যদি নাই জানি আমার প্রাচীন ভারতের অর্থনীতি কেমন ছিল, আমি এখন মধ্য ভারতের মডার্ন ইন্ডিয়াটা পড়ে আমি কিছু বুঝবো না। একদম সবকিছু অ্যানশিয়েন্ট মিডিয়াভেল যদি তুমি না পড়ো, তুমি পরে জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমি, পলিটি, তুমি মডার্নে যাই করে নাও না কেন কিছু বুঝতে পারবে না।
প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে একদম অ্যানশিয়েন্ট মিডারভেলের সাথে কানেক্টেড। ওই জন্য আমি সব ব্যাচে প্রথম মাসে অ্যানশিয়েন্ট মিডারভেলটা কমপ্লিট করে দিই, যার জন্য সেকেন্ড মাস থেকে আমি চাইলে দুটো সাবজেক্ট সাইমালটেনিয়াসলি করাতে পারি। আমি জেনারেলি দুটো সাবজেক্ট সাইমালটেনিয়াসলি পড়াই, কারণ নাহলে অনেকে একটা সাবজেক্ট টানা মাসের পর মাস হলো না, খুব বোরিং লেগে যায়, যে ভালো লাগছে না পড়তে। এই ধরো ফেব্রুয়ারি মাসটা ইংলিশ আর মডার্ন পড়ালাম, তো পরের মাসে ধরো মডার্নের সাথে পলিটি অ্যাড করলাম, তো এতে একটু পড়তে ইন্টারেস্ট লাগে, যে এক সাবজেক্ট 3 মাস ধরে পড়ে যাচ্ছে, নিজেরও ভালো লাগে না পড়াতে, একঘেয়েমি লেগে যায়, স্বাভাবিক একঘেয়েমি লাগাটা। তো যার জন্য আমরা কি করি, সেকেন্ড মাস থেকে দুটো সাবজেক্ট সাইমালটেনিয়াসলি চালাই, কারণ প্রথম মাসে এটা আমি যতক্ষণ না কমপ্লিট করতে পারবো আমি অন্য সাবজেক্ট ধরতে পারবো না। এইটা পড়া হয়ে গেলে আমি আর্ট অ্যান্ড কালচারটাও ধরতে পারবো, কারণ আর্ট অ্যান্ড কালচার এর সাথে কানেক্টেড হয়। কারণ এই যে ধরো আমি যদি তোমার ইন্দাস ভ্যালি না বোঝাই, তুমি ইন্দাস ভ্যালি আর্ট অ্যান্ড আর্কিটেকচারও বুঝবে না। আর্ট এন্ড কালচার অ্যাকচুয়ালি আমরা পড়তে যাচ্ছি, আবার পরে ওটা রিভাইজ করব। একদম অশোকা যদি তুমি না পড়ো, আর এখানে একদম অশোকার হালকা আর্ট অ্যান্ড কালচার রয়েছে, কিন্তু ইন ডিটেল আর্ট অ্যান্ড কালচার, তুমি অশোকার কে ছিল সেটাই জানি না, আমি অথচ অশোকের স্তম্ভ পড়তে চলে এসেছি, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো ইতিহাসটা আগে একটু বুঝতে হবে, তাহলে আমি যে কোনো সাবজেক্ট ওর সাথে যেটা কানেক্টেড হবে সেটা আমার ধরতে সুবিধা হবে, ঠিক আছে। আর এর সাথে আরেকটা সাবজেক্টও তোমরা, ইতিহাসে জেনারেলি কি হয়, জিওগ্রাফি হচ্ছে আরো পুরনো, জিওগ্রাফির ফিজিক্যাল জিওগ্রাফি যদি পড়ি সেটা আরো পুরনো। ফিজিক্যাল জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার, সেখান থেকে বিগ ব্যাং থিওরি, সুপারনোভা, ওখান থেকে যদি আমরা দেখি, যেখানে এসে শেষ হচ্ছে সেইখান থেকে ইতিহাসের এই ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট হয়। দেখবে ফিজিক্যাল জিওগ্রাফির প্রথম যে চ্যাপ্টারটা, একদম প্রথম চ্যাপ্টারটা, ওখানে লাস্টে একটা টাইম লাইনের চার্ট দেওয়া আছে, তো ওই চার্টটা যেখানে এসে শেষ হচ্ছে, হোমোস্যাপিয়েন্স আসছে বা কিছু, ওখান থেকে দেখবে 5 লাখ বছর আগের একটা টাইম পিরিয়ডে এসে শেষ হয়। আর ওই 5 লাখ বছর থেকে কুরআন-দালালের স্টার্টিং অ্যানশিয়েন্ট মিডাইভেল স্টার্ট হচ্ছে। তো যার জন্য প্রত্যেকটা সাবজেক্ট কানেক্টেড হয়। তো এগুলোকে না ওই সাবজেক্ট হিসাবে দেখলে বড় বোরিং লাগবে, ইতিহাস ভালো লাগে না, এরকম টাইপের লাগবে। ভাবো যে আমি যদি নাই জানি আমার অতীতটাকে, আমি বর্তমান বুঝবো কিভাবে, ঠিক আছে। বা ধরো আমরা যে বলছি ব্রিটিশরা এসে অর্থনীতি নষ্ট করে গেছে, আর তার আগে অর্থনীতি কেমন ছিল জিজ্ঞেস করি বলতে পারবে না। এটা তো তোমায় বুঝতে হবে যে আগের অর্থনীতিটা কেমন ছিল, আমি সেটা না জানলে ব্রিটিশরা এসে কি ক্ষতি করেছে আমি বুঝবোটা কিভাবে। তো যার জন্য দিস ইজ দ্য বেস্ট সাবজেক্ট। তো এই জন্য আমরা ফার্স্ট মাসে এটা আগে একদম থরলি কভার করে নেবো, ফুল কভার করে পরের মাস থেকে দুটো অল্টারনেটিভ সাবজেক্টে চালাবো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবার কোনো ডাউট থাকলে বলতে পারো। আর আমি ক্লাস শিডিউলটা আজকে বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। ক্লাস শিডিউলটা দেওয়া হয় এমনি মোটামুটি ধরে রাখো দুটো করে চ্যাপ্টার আমাদের হয়, তবে কিছু চ্যাপ্টার যেমন বুদ্ধিজম, জৈনিজম বড় চ্যাপ্টার, সেদিন একটাই ক্লাস চ্যাপ্টার হয়। ভক্তি সুফি বা হচ্ছে মুঘল যেদিন পড়ানো হয় সেদিন একটাই চ্যাপ্টার হয়। যেগুলো ছোট চ্যাপ্টার থাকে, যেমন প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে প্রি হিস্ট্রি আর ইন্দাস ভ্যালি, ওটা একটা ক্লাসেই হয়ে যায়। যেগুলো ছোট চ্যাপ্টার থাকে সেগুলো একদিনে দুটো চ্যাপ্টার পড়ানো হয়, আর যেটা বড় চ্যাপ্টার থাকে যেমন বুদ্ধিজম, জৈনিজমের দিন একটা চ্যাপ্টার পড়ানো হয়। আমি ক্লাস শিডিউল বানিয়ে পাঠিয়ে দেবো, ওই ক্লাস শিডিউল মোটামুটি 2 মাস 3 মাস করে ক্লাস শিডিউল দেওয়া হয়, ঠিক আছে। সেই অনুসারে বই কিনবে, যে ক্লাস শিডিউল দিয়ে দিলাম, দেখে নিলে যে দিদি কোন দিন কোন চ্যাপ্টার পড়াচ্ছে, আমি সেই তার আগে সেই বইটা কিনলেই আমার হয়ে যাবে। আর আপাতত যদি আর কিছু কিনতে চাও ফেব্রুয়ারির আগে, ইংলিশের এসপি বক্সি, ঠিক আছে, এসপি বক্সি। সিস্যাটের জন্য কিছু কিনতে হবে না, ওটা আমি দিয়ে দেবো। সিস্যাটের আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। সিস্যাটের জন্য যে প্র্যাকটিস সেট যেগুলো থাকে ওগুলো আমি দিয়ে দিই, ওগুলো তোমরা, কারণ ওগুলো প্রপার ভালো কোনো বই নেই, তোমরা জাস্ট প্রিন্ট আউট বার করে নেবে, ঠিক আছে। আচ্ছা বলো, কে কি বলতে চাচ্ছিলে? জয়িতা হ্যাঁ কিছু বলছিলে, বলো। বলছি কারেন্ট অ্যাফেয়ারটা কি করে মানে পড়বো, কারণ অনেক জায়গায় শুনেছি যে পরীক্ষা যদি 2 বছর পরে দিই, 2 বছর আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাকি কোনো লাভ হয় না, এরকম না কোনো লাভ হয় না। তো এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই, কারেন্ট অ্যাফেয়ার্স অনেক পরের গল্প। কারেন্ট অ্যাফেয়ার্স এখন কোনো কাজে লাগবে না। এক্সামের 12 মাস আগে, যে বছর পরীক্ষা তার 12 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ডাব্লিউবিসিএস এ তাও লাগে না, ডাব্লিউবিসিএস এ 8 মাস হলেই হয়ে যায়। ইউপিএসসি তে 12 মাস আগেরটা পড়লেই এনাফ, যে বছর এক্সামের টার্গেট। ডেইলি নিউজ পেপার না কিছু না, মান্থলি ম্যাগাজিন। দেখো ডেলি পড়াটা সম্ভব নয়, ডেলি পড়াটা শুরু করতে পারো, বাট সারা বছর 12 মাসে 365 দিন কন্টিনিউ করতে পারবে না। আমি লিখে দিতে পারি, যদি কেউ কমপ্লিট করতে পারে তাকে আমি অ্যাওয়ার্ড দেবো, ভারতরত্ন অ্যাওয়ার্ড দেবো। কোনো দিনও হবে না, 365 দিন 66 দিন কেউ টানা পড়তেই পারে না। হয় কোনোদিন বাড়িতে লোক আসে, কোনোদিন নিজে অসুস্থ হয়, কোথাও যেতে হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডুয়েবল নয় বছরে, একদম ওইটা মাথায় রাখাটাও খুব চাপের ব্যাপার। তুমি কত মনে রাখবে 365-66 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কারোর পক্ষে মনে রাখা সম্ভব? আমি নিজে কত বেকার টাইম নষ্ট করেছি। সকালবেলায় হিন্দু পড়তাম, হিন্দু থেকে নোট বানাতাম, তারপর আবার অনলি আইএস এর ভিডিওটা দেখতাম, তারপর আরেকটা চ্যানেল ছিল তারা আবার হচ্ছে ডেলি নিউজ অ্যানালিসিস দিতে ছোট ছোট নোটে, সেগুলোকে আবার খাতায় লিখতাম, পড়তাম। সকালে 6 ঘন্টা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সই লিখতাম। সে কারেন্ট অ্যাফেয়ার্স আমার কোনো হেল্প করেনি। স্ট্যাটিক তোমাকে যেটা বাঁচিয়ে রাখবে, স্ট্যাটিক বাঁচিয়ে রাখবে, এই কথাটা না তখনের কোনো টপাররা বলতো না। 2017-18 সালে যখন আমি পড়া স্টার্ট করি তখন একটা টপারও বলতো না। সবাই বলতো কারেন্ট অ্যাফেয়ার্স 80% কভারেজ, কারেন্ট অ্যাফেয়ার্স 80% কভারেজ। আর এটা বলো কোন সময় গিয়ে 80% কভারেজটা দেবে? মেন্সে দেবে। একমাত্র শিরিন স্যারকে আমি দেখেছি যে জেনুইন ভাবে বলেছে যে স্ট্যাটিকটাই তোমাকে সার্ভাইভ করাবে, যেটা আমি নিজের 4-5টা অ্যাটেন্ড নষ্ট হওয়ার পরে রিয়ালাইজ করেছি।
যে অ্যাকচুয়ালি তোমার একটা অ্যাটেম্প নষ্ট হলে তোমাকে ওই স্ট্যাটিকটাই পরের অ্যাটেম্পটে হেল্প করে, বাট কারেন্ট অ্যাফেয়ার্স আর হেল্প করে না, মক টেস্ট আর হেল্প করে না, পরের অ্যাটেম্পটে আবার নতুন মক টেস্ট, আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, একটা সলভ হয়ে গেল আর ওটা কোনো কাজে লাগে না। তো স্ট্যাটিকের ওপর ভীষণ ভাবে এমফাসাইজ রাখবে, ওটা কোনোদিনও বদলাবে না। ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এই সাবজেক্ট 6-7টা সাবজেক্ট কোনোদিনও বদলাবে না। ইউপিএসসি সিলেবাসে একদম বরাবর ইউপিএসসি ডব্লিউবিসিএস এটা থাকবে, এটা কমন। তো যার জন্য সব সময় মাথায় রাখবে বেস যেন স্ট্রং হয়। তোমার যদি নিচতলা ছাদ মানে ভিত তৈরি না হয়, তুমি কোথায় দোতলা তিনতলা দাঁড় করাবে কিভাবে? তো স্ট্যাটিক হচ্ছে আমাদের ভিত। স্ট্যাটিক যদি রেডি না থাকে, তুমি কারেন্ট যতই পড়ো সব মাথার উপর দিয়ে যাবে। আমি নিজে কি করতাম জানো, কারেন্ট অ্যাফেয়ার্সে হিন্দু খুলেছি, হিন্দুতে কিছু একটা স্টক মার্কেটের কোনো একটা টপিক পেয়েছি, সেটাকে আবার নেট থেকে ঘেটেছি, পড়েছি, পড়ে খাতায় লিখেছি। তার 3 মাস বাদে যখন কি আমি ইকোনমি বইটা পড়তে স্টার্ট করছি, দেখছি স্টক মার্কেটের উপর একটা চ্যাপ্টারই আছে, আর আমি বসে বসে নেট ঘাটছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম কিভাবে স্টক মার্কেট বোঝা যায়। সো ইট ইজ লাইক জাস্ট আ ওয়েস্ট অফ টাইম। আমি এরকম 1-1.5 বছর এইভাবেই গেছে, যারা একদম হিন্দু খুলে বসে যেতাম, সেলফ স্টাডি যারা করে উইদাউট এনি গাইডেন্স, টিচার ছাড়া, তাদের এই দুর্দশাই হয়। আমার নিজেরও তাই হয়েছিল, সেই জন্য আমি জানি। ভুলেও এই জিনিসটা করবেন, এতে বেকার প্রচুর সময়, অ্যাটেম্প্ট, পয়সা সব যায়। হিন্দুর দামও আছে, মাস গেলে 500 টাকা বিল হয় হিন্দু রাখতে গেলে পরে, তার বেশি, এখন তো আরো বেশি। আমার সময় 500 টাকার বেশি বিল আসে 10 টাকা করে এখন হয়ে গেছে না, তার বেশি বোধ হয়, আমার তো তার বেশি 12 টাকা মনে হয়, 12 না 13 টাকা করে মনে হয় সোম থেকে শনি, না রবিবারটা কোথায় 19 টাকা আমার সময় ছিল, এখন বেড়ে কত হয়েছে জানি না, 24 টাকা বর্তমানে। তাহলে আমার সময় 19-20 টাকা করে আমি রেখেছি, লাস্ট টাইম রেখেছি 21 টাকাতে বোধ হয়। তারপর জায়গার উপরেও ডিপেন্ড করে, ভেতরের দিকে ঢুকলে আরো টাকা বেশি নেয়, আমাদের 14 টাকা করে ডেলি। তাহলে জায়গা যত ভেতরে যায় তত দাম বাড়ে। কিন্তু যাই না। ওই তো যায় না, সব জায়গায় যায় না, একদমই তাই। নর্থ ইস্ট আরো বেশি, যত মানে যত দূরে যাবে, কলকাতা থেকে যত দূরে যেতে থাকবে তত বেশি। তো সুতরাং দরকারই নেই, এগুলো বেকার টাইম নষ্ট, আর কিছু না, ঠিক আছে? তো সুতরাং এই মুহূর্তে কিছু দরকার নেই। হ্যাঁ পড়বো, কবে প্রিলিমসটা হোক, যদি আমি দেখি প্রিলিমস আমার রেজাল্ট ভালো হয়েছে, মেন্স আমি পরীক্ষা দেবো, তখন থেকে আমি হিন্দু পড়তে স্টার্ট করবো। তখন আমি পড়লাম, তখন ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা পেজ আছে, এক্সপ্লেন বলে একটা পেজ আছে, হ্যাঁ ওই পেজটা ভালো পেজ থাকে, ওই পেজটা পড়বো, আর হিন্দুর এডিটোরিয়াল পড়বো, আর কিচ্ছু না। আর পুরো পেজ জুড়ে শুধু এখানে ওই হয়েছে, ওকে মেরেছে, ওকে খুন করেছে, দাঙ্গা করেছে, হাঙ্গামা করেছে, পলিটিশিয়ান এই ওকে গালি দিয়েছে, ওই করেছে, পুরো পেপার জুড়ে এই গল্প থাকে। হ্যাঁ সব লোকাল পেজ, শুধু এডিটোরিয়াল পেজটা, আর একটা ওয়ার্ল্ডের পেজ আছে যেটা তোমাদের আইআরএ হেল্প করে। ওয়ার্ল্ডের তাও সব টপিক নয়, কিছু টপিক থাকে যেটা আইআরএ হেল্প করে, যেরকম ধরো ইউএস ইন্ডিয়ার সাথে কিছু ডিল হলো, বা চায়নার সাথে ইন্ডিয়ার কোনো মৌ সাইন হলো, ওই কয়েকটা টপিক থাকে, হাতে গুনে 6 থেকে 7টা টপিক আছে হিন্দু থেকে পড়ার মতো, 3 থেকে 4টে টপিক থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে পড়ার মতো। এইবার বিষয়টা বুঝতে হবে যে এই এফোর্টটা তো এখন সব কোচিং এ দিয়ে দিচ্ছে, কোচিং এর যে হ্যাঁ আমি এত খাটবো কেন, আমার খাটনি যে এফোর্টটা আমি হিন্দু পড়াতে দিচ্ছি, ওই এফোর্টটা আমি রিভিশনে দেবো। আমি মান্থলি ম্যাগাজিনটা 10 বার রিভিশন করি না। আজকে ভিশন যখন ওই খাটনিটা নিজেই খেটে দিচ্ছে, আমার তো ভিশনের ম্যাগাজিন বললেই হয়ে যাচ্ছে, আমি নিজে কেন খাটতে যাবো? তো ওই বোকা খাটনি করে লাভ নেই। আর আমি প্রথম দিকে ভাবতাম যে না নিজে খাটবো, খাটো, নিজের 6 বছর খাও, ঠিক আছে? হ্যাঁ আমার লাস্ট অ্যাটেম্পট আছে, আর 4 বছর রয়েছে, 4 বছরে লাস্ট একটা অ্যাটেম্পট দেবো, ব্যাস। এবার এই জন্য এখনই বসছি না, নাহলে পরে আফসোস হবে যে বয়স ছিল দিয়ে দিলাম কেন। তো ওই জন্য এখনো 28, তো 32 হতে এখনো 4 বছর বাকি, আর অ্যাটেম্পট একটাই আছে। ওই জন্য আমি ঠিক আছে চলো দেখা যাক, 27-এ দিয়েই দেবো, 27 বা 28 ওই যখন গিয়ে 32 হবে তার আগে 31-এ দিয়ে দেবো। হ্যাঁ যাতে ওই দুঃখটা না থাকে যে বয়সও শেষ হলো, অ্যাটেম্পটও শেষ হলো, পরে ভাবো কি আমার বয়স ছিল, আমি অ্যাটেম্পট গুলোকে বেকার নষ্ট করেছি। তো যার জন্য ওই লাস্ট অ্যাটেম্পটেই দেবো। এবার ওই জন্য এই জিনিসগুলো ভুলেও করবে না, স্ট্যাটিকের উপর জোর রাখো। স্ট্যাটিকটা একটা অ্যাটেম্পট মিস হলো, পরের অ্যাটেম্পটে ওই সেম স্ট্যাটিক রিভিশন করবে। এইটা না বিশ্বাস করো 2017-18 সালের একটা টপারও ইউটিউব ভিডিওতে বলতো না। তখন আমি টিনা ডাবি ম্যামের, রোমান সাইন্স স্যারের এত ভিডিও দেখেছি, 80% কারেন্ট অ্যাফেয়ার্স। আরে তা কিসে 80% কারেন্ট অ্যাফেয়ার্স বলো? মেইনসে, জিএস পেপার 2 আর 3 তে, সেটা খুলে বলো। হ্যাঁ তা সেটা বলো যে প্রিলিমসের স্ট্যাটিকটাই আমাদের। আরে তারপর সব থেকে বড় ব্যাপার, তাদের সময়ের কোশ্চেন দেখো আর এখনের কোশ্চেন দেখো, 14-15 সালের কোশ্চেন আর 24 সালের কোশ্চেনের মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স হয়ে গেছে। তো যেটা বর্তমান টপারদের ভিডিও দেখবে, আর তার থেকে বড় ব্যাপার শিরিন স্যার মানে ভীষণ জেনুইন গাইডেন্স দেয়। আমি নিজে আমার এই 24-এর লাস্ট অ্যাটেম্পটে এসে আমি যেটা নিজের ভুলগুলো রেকটিফাই করেছি, টু বি অনেস্ট আমি শিরিন স্যারের কাছ থেকেই গাইডেন্স পেয়ে করেছি। না হলে আমি প্রচন্ড রং ডাইরেকশনে পড়াশোনা করতাম, আমি হার্ডওয়ার্ক করতাম, বাট ডাইরেকশনটা এত ভুল ছিল, আমার এফোর্ট গুলো বেকার নষ্ট হতো। যে আমি স্ট্যাটিকটাকে ঠিকঠাক রিভিশন করিনি, প্রিভিয়াস ইয়ারটাকে প্রপারলি আমি অ্যানালিসিস করিনি, আমি ভিশনের মান্থলি করতে চলে গেছি। আর একটা জিনিস মাথায় রাখবে, না কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি করবো, না কারেন্ট অ্যাফেয়ার্স বছরের শেষে করবো। 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও কেউ রাতারাতি একবারে মনে রাখতে পারে না। মান্থলি হচ্ছে সব থেকে সোজা, সব থেকে ডুয়েবল। আর মান্থলি যদি ভিশনের পরও, প্রিলিমস মেন্স দুটো কভারেজ দেবে, ভিশনের মান্থলি দুটো কভারেজ দেয়। শুধু কি
বুঝে পড়তে হয়। কিছু জিনিস থাকে, এটা আমি টেকনিকটা বলে দিচ্ছি। পড়ার সময় কি করবে, যখন পড়বে যেখানে দেখবে কিছু স্ট্যাটিক ইনফরমেশন প্রিলিমসে আসার চান্স আছে, ওটাকে পাশে হাইলাইট তো করবে, পাশে পি লিখে রাখবে। আর যেখানে দেখবে ওয়ে ফরওয়ার্ড, সলিউশন, গভর্নমেন্ট স্কিম, যেটা প্রিলিমসে আসার কোনো চান্স নেই, মেন্সে অ্যান্সার রাইটিং এ লিখতে হবে, তার পাশে এম লিখে রাখবে। এতে কি হবে, বছরের শেষে কালারটা দুটো ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করবে। প্রিলিমসেটা ধরো লাইট পিঙ্ক দিয়ে করলে, ওটা ধরো গ্রিন দিয়ে করলে, আর পুরোটাকে হাইলাইট করবে না। পুরোটা হাইলাইট করলে লাস্টে রিভিশনের সমস্যা হয়, চোখ ধাঁধিয়ে যায়। তখন না ওই শুধু হাইলাইটেডই থাকে, হাইলাইটেড একটা রিভিশন হয় না। বেশিরভাগ আমার নিজেরই ছিল, সারা জীবন শুধু হাইলাইট করে গেছে, হাইলাইটেড রিভিশন হয়নি করে দিল। হ্যাঁ, শুধু গ্রিন আর পিঙ্ক হয়ে গেছে, কিন্তু সেটা আর মাথায় নেই। ওই জিনিসটা করবে না, জাস্ট ওই ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে রাখো যে হ্যাঁ এই অংশটুকু আমার মেন্স ওরিয়েন্টেড, পাশে এম লিখে রাখলাম, এই অংশটুকু প্রিলিমস ওরিয়েন্টেড, পি লিখে রাখলাম। বছরের শেষে যখন আমার প্রিলিমস আসবে 3 মাস আগে থাকতে পি লেখা জায়গাগুলো রিভিশন করতে থাকবো। তখন আমি পুরোটা পড়বো না, কারণ তখন আমার পুরোটা পড়লে আমার কমপ্লিট হবে না ওই টাইমে। আবার মেন্সের আগে আমি এম লেখা জায়গাগুলো রিভিশন করবো। তাহলে মান্থলি করলে হচ্ছে কি আমার খাটনিটা, কারণ দেখো মান্থলিতে থাকে পেজ 120টা, মাসে কতদিন সময় থাকে, 30 দিন সময়। তো 30 দিনে 120টা পেজ হয় না, ইজিলি হয়ে যায়, ইজিলি হয়ে যায়। কারণ তারপর 120টা তো সব পেজ লাগেও না, আমি তো পুরো পেজ পড়বো না, ওটাকে তো ছোট করলে পর 40-50টা পেজে এসে দাঁড়িয়ে যায়, ওটা আরো কনসাইজ হয়ে যায়। ওটা ওখানে অনেক র্যান্ডম লাইন থাকে, র্যান্ডম লাইন দরকারও পড়ে না, ওরা তো ইলাবোরেট করে। আমাদের ইলাবোরেশনের দরকার নেই, আমাদের জাস্ট পয়েন্টার্স গুলোর দরকার, যে আমার মাথায় থাকলেই হবে। ঠিক আছে, তো ওইটা আসে কোথা থেকে, অ্যাক্টিভ রিকল থেকে, যে আমার পয়েন্টটা দেখলেই মনে পড়ে যাবে আমি কি পড়েছিলাম। রিভিশনটা যেন সেই লেভেলে হয়। যখনই আমি তোমাকে বলবো যে ফান্ডামেন্টাল রাইটের 19 থেকে 22 বলো, তোমার যেন মনে পড়ে যায়, এইরকম রিভিশন হওয়া দরকার। যে আমাকে বই করে দিদি একবার দেখে নি তারপর বলি, ওরকম করলে হবে না। ঠিক আছে, আমার পড়াটা যেন ওই লেভেলে থাকে যে আমার মাথায় রয়ে গেছে, মাথায় ছবিটা হয়ে গেছে। ঠিক আছে, না হলে কিন্তু খুব সমস্যা। নাহলে ওই যে আমার আগের বছরেরই ব্যাচে 23শে জুন থেকে যে ব্যাচটা ছিল, সেটা ওরা সব 24শে পরীক্ষা দেবে বলে সব মানসিকভাবে সেরকম প্রস্তুতি নিয়ে দিদি 24শে পরীক্ষা দেবো। লাস্টে যখন মক টেস্টে যখন জিজ্ঞেস করছি যে কি হলো, কেউ পরীক্ষা দিতে যাচ্ছে না, একজন বোধহয় গেছিল, শুধু মাধবী গেছিল, মাধবী আর পায়েল, বোধহয় আর কেউ যায়নি। জিজ্ঞেস করলাম কেন, বলছে দিদি চোখ বন্ধ করলে কিছু মনেই পড়ছে না। আমি বলেছিলাম যদি চোখ বন্ধ করে কোশ্চেন জিজ্ঞেস করলে যদি আমি কিছু মনে পড়ে তবেই যেও, না হলে যেও না, গিয়ে অ্যাটেম্প নষ্ট করো না। তা বলছে দিদি কিছু মনেই পড়ছিল না। তাও ওরা দুজন গেছে, একজন বোধহয় 60, একজন মনে হয় 65। তা হয়নি আর কি, দুজনেরই হয়নি ওই 60, কারণ রিভিশন করেনি তো। সব সাবজেক্ট দেখো, একটা জিনিস মাথায় রাখবে, যদি 100টা চ্যাপ্টার পড়তে না পারো, 80টা চ্যাপ্টার পড়ো, কিন্তু 80টা যেন সলিড হয়, যে ওই 80টার থেকে যা কোশ্চেন জিজ্ঞেস করবে আমি যেন বলতে পারি। এরকম যেন না হয় আমি 100টাই পড়েছি কিন্তু আমার 50টা চ্যাপ্টারের কোশ্চেনও মুখস্থ হচ্ছে না। পড়াটা সলিড পড়া রাখবো, যে আমি কম পড়েছি বাট যেটুকু পড়েছি জেনুইন পড়েছি। ওই রকম আমি পেয়েছিলাম দুটো স্টুডেন্টকে, একটা 19-এর ব্যাচে, 2019-এর ব্যাচে, আর একটা পেয়েছিলাম 2021-এর ব্যাচে। ব্যাস ওইরকম দুটো স্টুডেন্টই পেয়েছিলাম, যাদের মক টেস্ট নিলে পরে একটাও ভুল হতো না। অ্যাটেম্প করতো কটা জানো, 25টা কি 30টা, বাকিগুলো ছেড়ে দিত। ওই 25টা অ্যাটেম্প করতো, 25টাই ঠিক হতো। মানে অ্যাকিউরেসি লেভেল এত ছিল। আমি বললাম অ্যাটেম্প করো না কেন, বলছে আমার নেগেটিভ মার্কিং ভালো লাগে না, খাতায় লাল কালি পড়বে তাই। অ্যাটেম্পই করতো না। অঙ্কিতা বলে একটা মেয়ে 2021-এর ব্যাচে পড়তো, ও অ্যাটেম্পই করতো না, 25টা কি 26টাই অ্যাটেম্প করতো। ওর অ্যাকিউরেসি লেভেল এত হাই ছিল, 100টা কোশ্চেনের মধ্যে 30টাই অ্যাটেম্প করেছে, 30টাই ঠিক হয়েছে। আর বাকিগুলো আমি পারবো না, আমি ধরিনি ওই জন্য। ওইটাকে বলা হয় সলিড পড়া, যে আমি কনফিডেন্ট, আমি জানি এগুলো ঠিক হবে। তো রিভিশনটা সেই লেভেলে না হলে কখনো হয় না। আট খাপচা রিভিশনে না মনে হয় কি চেনা চেনা লাগছে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেছে, আর দুটো রয়ে গেছে, এবার এই দুটোকে কি করবো, চলে গেল 10, 20, 30, 40, 50, চলো গিয়ে লাস্টে গিয়ে যার পেটে সব পড়বে তাকে দিয়ে দেবো, টস করে ওইটাই বললাম, ব্যাস তো তাই করো। তো ওটা করে কোনো লাভ নেই। ঠিক আছে, একদম পড়াটা যেন সলিড করা হয়। যে আমি কম করছি, আমার পুনাম থালারের 10টা চ্যাপ্টার আছে, আমার 10টা মুখস্থ দরকার নেই, আমি 6টা চ্যাপ্টারই মুখস্থ করবো, কিন্তু ওই 6টা যেন আমার ভালোভাবে হয়। সেই 6টার থেকে যেন আমি কোশ্চেন সব পারি, যে 4টে আমি পড়ি ওই 4টে থেকে আসলে আমি ছেড়েই দেবো, আমি একদম কনফিডেন্ট থাকবো, আমি পড়ি না, আমি পারবো না। আট খাপচা পড়ায় কি হয় জানো তো, মনে হয় কি একটু অ্যাটেম্প করি, পড়ে তো ছিলাম, বারবার মন সাবকনশিয়াস মাইন্ডে বলতে থাকে আরে পড়ে তো ছিলি, দে না অ্যাটেম্প করে, দে না ব্যাস দিয়ে দিলাম, বাড়ি এসে দেখলাম ভুল হয়ে গেল। এই জিনিসটাই হয়, আমার নিজের সাথেও এগুলোই হয়েছে, সেই জন্য জানি তো ভুলেও এই জিনিসটা করবে না, কম পড়ো ভালোভাবে পড়ো। ঠিক আছে, আচ্ছা শ্রাবণী হাত তুলেছো, কিছু বলবে, বলো। হ্যাঁ দিদি, মানে বলছিলাম, মানে তুমি তো নোট কি দেবে, তো যেহেতু নোটটা আমাদেরকে যে নিজের মতো হচ্ছে করে যে বুঝে যেটা হচ্ছে করবো, এটা বানাবো নিজের মতো করে, তো সেই ক্ষেত্রে যে মানে পড়াটা যে রিভিশন করবো, মানে তোমার নোটটাকে বারবার রিভিশন করতে থাকবো নাকি পড়ার পরে আর সেই চ্যাপ্টারটাকে মানে বইতে পড়ে, যেহেতু এখনো আমার বইটা আর কি এখনো নেওয়া হয়নি, তো
তো হুম, বইটা বলো। হচ্ছে নিয়ে বইটার মধ্যে হচ্ছে ওই চ্যাপ্টারটা আর তুমি যে নোটস দেবে তো সেখানকার ওই চ্যাপ্টারটা এই দুটো পড়ে তারপরে কি নিজের মতো করে হচ্ছে বানাবো, না 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 নাকি না না, তুমি এত যে এত নোটসটা টাইম দেবে কোথায়? সেটা কি মানে এত টাইম নেই। নিজে নোট বানাতে যাবে না, তুমি সাপ্লিমেন্ট করবে। আমার নোটটার পাশে পাশে লিখতে পারো, পেছনে ছবি পেজ অ্যাড করে লিখতে পারো। ডবল করে আবার খাতায় লিখতে যাবে না, তো অনেক টাইম চলে যাবে, এতে বাকি লেখা হবে না, মানে রিভিশন কমে যাবে। বোঝা গেছে? কারণ তোমরা তো অ্যান্সার রাইটিং করবে, ওটা রিভিশন করে তোমাদের যদি লেখারই প্রয়োজন হয় সেটা তুমি অ্যান্সার রাইটিং করাচ্ছি, অ্যান্সার রাইটিং এ তো তোমার এমনি লেখা হয়ে যাচ্ছে, আবার ডবল করে নোট দেখে দেখে টোকার কোনো দরকার নেই। তাহলে তাহলে আবার প্রিন্ট আউট কেন বার করছে? আমি প্রিন্টেও পয়সা দেবো, আবার নিজের খাতা পেনেও পয়সা খরচ করবো, আমার তো দরকার নেই। প্রিন্ট আউট বার করবো, সাইডে লিখবো, পেছনে 10টা এ4 শিট অ্যাড করে লিখে নেবো, তাও ঠিক আছে। এইবার ওটার থেকে আমি যতবার খুশি রিভিশন করতে পারি, করার পরে আমি যখন কোশ্চেন দেবো, কোশ্চেনটা সলভ লিখবো, তখন আমি নিজের খাতায় লিখবো। ঠিক আছে? আর হচ্ছে ওই কি বলে, অ্যামাজনে পেয়ে যাবে ইউপিএসসি কপি কিনতে পাওয়া যায়। ওই চারিপাশে ইয়ে কাটা থাকে, উপরে ইউপিএসসি লেখা থাকে, স্পাইরাল বাইন্ডিং করা থাকে, ওই একটা কপি কিনে নেবে। কত দাম নেয়? 150 টাকা মনে হয় দাম নেবে। 400, হ্যাঁ কেজির উপর ডিপেন্ড করে, 150-200 টাকার মধ্যে দাম হবে। 400-500 পেজ থাকে, স্পাইরাল বাইন্ডিং করা থাকে, ওইগুলোতে লিখে লিখে একটা অভ্যাস হয়ে যাবে। কারণ এক্সাম হলে ওরকমই পেজ দেবে, সেই ইউপিএসসি হোক বা ডব্লিউবিসিএস হোক, চারপাশে মার্জিন টানা থাকবে। আর হচ্ছে 10 নম্বরের কোশ্চেনের জন্য 2টো পেজ, 15 নম্বরের জন্য 3টে পেজ। এইভাবে লেখা প্রথম থেকেই অভ্যাসে রাখবো। আনলিমিটেড গরুর রচনা লিখতে বসবো না। ঠিক আছে? আমার 2019-এর ব্যাচে একটা স্টুডেন্ট ছিল গার্গী বলে, বাবা রে বাবা, ওকে একটা এসে লিখতে না, ওকে একটা কোশ্চেন 15 নম্বরের একটা কোশ্চেন লিখতে দিয়েছিলাম, কত 8টা না 9টা পেজ লিখে নিয়ে আসছে। আমি করবো না, তুমি রিডিং করো, যদি বাকিটা শোনে তাহলে আগ্রহ ধরে। কেউ লাস্টে শোনেনি, মানে লাস্টে ওরা ধৈর্য হারিয়ে ফেলেছে। আমি আমার এত পড়ার টাইম নেই। একটা 15 নম্বরের কোশ্চেনের জন্য 8টা পেজ লিখেছে, যেখানে 3টে পেজ দেওয়া হয়। আবার যেটা বলছি দিদি, এটাতে আমার মাথায় লেখা শেষ হচ্ছে না। আমি তোমাকে কোশ্চেন লিখতে দিয়েছিলাম, এসে লিখতে দিইনি। ও এসে বা অনার্স পেপার ভেবে ও লিখেই গেছে। এটা অনেকে থাকে যে লেখা থামাতে পারে না। ঠিক আছে? অনেকের এই একটা সমস্যা থাকে, আবার অনেকে থাকে লেখা খুঁজে পায় না, একই লাইন রিপিট করতে থাকে, বারবার বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে। রাম এখানে গেছিল, তো রামের সেটা হয়েছিল, তো গল্প বানাতেই থাকে। সেটা করবে না, টু দি পয়েন্ট। আমার নোট দেখলেই বুঝতে পারবে, নোটে সব টিক এরকম ইয়ে দেওয়া আছে। সবসময় ইদার বক্স করবে, 1 2 2 3 এভাবে লিখবে, অথবা টিক দেবে, করে পয়েন্টার্সে লিখবে, যেটুকু প্রয়োজন সেটুকু পয়েন্টার্সে লিখে দিলাম। ঠিক আছে? আমার বেশি লাইন কনস্ট্রাক্ট করার দরকার নেই। প্যারাগ্রাফ লিখতে যাবে না, প্যারাগ্রাফ লিখতে গেলে সিলেবাস কমপ্লিট হবে না, টাইমে অ্যান্সার শেষ হবে না। প্যারাগ্রাফ লিখবো না, আমি শিখিয়ে দেবো। অ্যান্সার রাইটিং ক্লাস যখন স্টার্ট হবে আমি বলে দেবো, ঠিক আছে, যে কিভাবে অ্যান্সার রাইটিং করতে হয়। বলছি যে আরেকবার একটু বলে দিন যে 15 নম্বরের কটা পেজ? 3টে। 15 নম্বরের 3টে পেজ লিখতে পারবে, আর 10 নম্বরের 2টো পেজ লিখতে পারবে। 10 নম্বরের গুলোতে 150 ওয়ার্ড, 150 ওয়ার্ড, আর 15 নম্বরের গুলোতে 250, 250 ওয়ার্ড। এখন তোমাদের ওভাবে সেটআপে আমি লেখাচ্ছি না, এখন তোমাদের ওরম বলবো না, এখন তোমাদের আমি ছোট ছোট কোশ্চেন দেবো, 5 নম্বরের কোশ্চেন দেবো। হ্যাঁ, তোমরা একটা করে পেজ, একটা টপিকে একটা করে পেজ দিয়ে প্র্যাকটিস করবে। স্টার্টিং এ 10-15 নাম্বার লিখতে দেবো না। স্টার্টিং এ বলবো 5 নাম্বার, এই কোশ্চেনটা 5 নাম্বার আছে, একটা পেজ লেখো। ঠিক আছে? ওই জাস্ট পয়েন্টার্সে যেটুকু দরকার সেটুকু লিখবে, ওই ইন্ট্রো বডি কিছু লাগবে না, যেটুকু জিজ্ঞেস করবো ওইটুকু লিখে দিলেই হবে স্টার্টিং এর শুরুর জন্য। দিদি তাহলে মানে বইটা হচ্ছে কিভাবে তাহলে পড়বো, মানে তোমার নোটসটা পড়ার পর বা মানে এটা যদি একটু বলে দাও। কোনটা বলো? বুঝলাম না। রিভিশন কিভাবে করবে? রিভিশন বারবার করে, ওই যে বললাম 3 বার 4 বার 5 বার করে দেখে দেখে পড়বে, তারপর বই বন্ধ করে দেবে, দিয়ে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবে, অ্যাক্টিভ রিকল করবে। বারবার করে শুধু শুধু বই দেখে দেখে বা নোট দেখে দেখে পড়বে না, যতক্ষণ না মুখস্থ হচ্ছে ততক্ষণ পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, অ্যাক্টিভ রিকল করার সময় সবাই মন দিয়ে শুনবে, হ্যাঁ? অ্যাক্টিভ রিকল করার সময় যখন দেখবে বন্ধ করে বলার চেষ্টা করছো, সব তো পারবে না, ধরো কিছু পারবে কিছু পারবে না, যেটা পারছো না সেটার পাশে একটা ক্রস দিয়ে রাখো, যেটা আমি পারিনি, বা লিখে রাখো একটা পাশে, একটা এমনি এরকম একটা ডায়েরি আর পেন রাখো যে আমি এই টপিকটা চোখ বন্ধ করে মনে করতে পারিনি, বাট এগুলো পেরেছি। যেটা পেরেছো ওটাকে আর রিভিশনের দরকার নেই, যেটা পারোনি ওটাকে আবার রিভিশন করবে, করে ওটা আবার বন্ধ করবে, করে আবার বলবে। আরেকটা জিনিস করবে, রাতে পড়ে সকালে লিখবে। অনেকে করে কি, পড়ে সাথে সাথে লেখে, না সাথে সাথে লিখবো না, রাতে পড়বো সকালে লিখবো, দেখবো যে আমার পরদিন মনে আছে কিনা, কারণ এক্সামের দিন তো তাই করবে, রাত অব্দি লাস্ট করে রাখবে, সকালবেলা উঠে তোমাকে এক্সাম দিতে যেতে হবে, তুমি তো টাটকা পড়ে টাটকা লিখতে পারছো না, বাসি লিখতে হবে, তো লেখাটা বাড়িতে প্রত্যেকদিন বাসি লেখা হবে। ঠিক আছে? রাতে পড়বো সকালে লিখবো, এটা একদম মাথায় ঢুকিয়ে নেবো, রাতে পড়ে সকালে লেখা। ঠিক আছে? সব সময় ওই পড়লাম সাথে সাথে লিখে ফেললাম না, ওটা তো সেই বমি করে উপড়ে দেওয়ার মতো, ও তো সহজেই লেখা বেরিয়ে যাবে, কিন্তু রাতে পড়ে মনে করার চেষ্টা করলে তখন ব্রেনের উপর চাপটা পড়ে না। তো অ্যাকচুয়ালি কি হয়, ধরো যে সারা জীবন বন্দুক চালায়নি, তাকে যদি এখন 50 বছর বয়সে বা 30 বছর বয়সে বলি ওই বন্দুকটা চালিয়ে দেখাও, সে পারবে বন্দুক চালাতে? পারবে না। সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। একদিনে কেউ রাতারাতি পারে না,
কিন্তু যদি তুমি প্রত্যেক দিন একদম ডে 1 থেকে চেষ্টা করো রাতে পড়ে সকালে লিখবো, তোমার কি মনে হয় 2 বছর বাদে তোমার চেঞ্জেস আসবে না? ডেফিনেটলি আসবে। তখন তোমার লেখার কোয়ালিটি ভালো হবে, তুমি মনে করতে পারবে বেটার। ঠিক আছে, তো সবসময় এটা মাথায় রাখবো যে রাতে যেটা পড়ছি পরদিন সকালবেলা সেটা লিখবো। তাহলে পারি না পারি আমার তো কারোর সাথে কম্পিটিশনের ব্যাপার নেই, আমি তো বাড়ি বসে লিখছি, আমার তো কেউ কম্পিটিটর এখানে নেই, আমি তো নিজেকে তৈরি করছি। তো কাউকে প্রমাণ দেখাবারও দরকার নেই যে আমি কত ভালো লিখেছি, আমি নিজে জানলাম আমি কেমন লিখেছি, আমি খারাপ না ভালো লিখেছি। ঠিক আছে, বই নোট থেকে মিলিয়ে নিলাম যে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে, দেখবে যেগুলো ভুল হচ্ছে সেটা আবার রিভিশন করবো। ঠিক আছে, এইটাকে অ্যাক্টিভ রিকলের পদ্ধতি বলে, কেউ মুখে বলে কেউ লেখে। লেখাটা সবচেয়ে ভালো, লেখাটা বেশি দিন মাথায় থাকে, মানে 10 বার পরে একবার লেখার সমান হয়। যদি কেউ 10 বার বারবার রিডিং করতে থাকে আর একবার যদি মুখস্থ করে লিখে ফেলে ওটা অনেক বেশি দিন অবধি মাথায় থাকে। তো চেষ্টা করবে লিখে ফেলা, যে রাতে যেটা পড়লে ওই 2টো কোশ্চেন সকালবেলা লিখে ফেলবো। ঠিক আছে, এইটা একদম সবসময় করবে। আচ্ছা একটু দাঁড়াও, আমি লাইভ চ্যাটের একটু কোশ্চেন গুলো পড়ে নিই। দেবস্মিতা, আচ্ছা দিদি একটা কোশ্চেন, পুনাম ধালাল দাইয়ার নোটস তুমি দিয়ে দেবে বললে ওগুলো পড়বো, আর তাহলে আরেশ শর্মা সতীশ চন্দ্রাটা কিভাবে পড়বো? প্রথম 3 বার যে কোনো স্ট্যান্ডার্ড বই প্রথম 3 বার রিডিং করবো। প্রথমবার এমনি পড়বো, জাস্ট গল্পের মতো পড়ছি। সেকেন্ড বার যেগুলো যে ওয়ার্ডের মানে বুঝি না সেগুলোকে আন্ডারলাইন করবো। আর ফোনে একটা অ্যাপস হয় বাংলা ডিকশনারি, চেনো আশা করি সবাই, একটা অ্যাপস আছে বাংলা ডিকশনারি, সেখান থেকে ইংলিশ ওয়ার্ডটা লিখবো, যদি কঠিন উচ্চারণটা কঠিন হয় প্রনাউন্সিয়েশনটা শুনবো, বাংলা মানেটা পাশে পেন বা পেন্সিল দিয়ে লিখে রাখবো। এটা হচ্ছে সেকেন্ড রিডিং এ। থার্ড রিডিং এ মানে সব ক্লিয়ার হয়ে গেছে, আবার পুরোটা পড়বো, পড়ে এবার গল্পটা ক্লিয়ার হয়ে গেল, ব্যাস বই বন্ধ করে দিলাম। প্রথম রিডিং এর মানে না বুঝতে এটা পড়ে যাবো, মানে না বুঝতে মানে না বুঝলেও পড়বে, ওটা হচ্ছে ঠোঁটের জড়তা ছাড়াবার জন্য। রিডিং প্রথম রিডিং হচ্ছে শুধু রিডিং, পরের রিডিং এ হচ্ছে যে ওয়ার্ড গুলোর মানে বুঝি না সেগুলোকে আন্ডারলাইন করবো, করে বাংলা মানেটা ডিকশনারি থেকে দেখে বইয়ের পাশে পাশে লিখে নেবো। সাইডেই লিখবে, কোনো খাতায় লিখবে না। ঠিক আছে, আমি নিজেও করেছি, বই পড়েছি আবার খাতা বানিয়েছি একটা ওয়ার্ড লেখার জন্য, জীবনে সে খাতা খুলে দেখা হয় না। সব সময় যেখানে ওয়ার্ডটা আছে তার নিচে আন্ডারলাইন করে ওপরটাতে বাংলা মানেটা লিখে নেবো। ঠিক আছে, পেন দিয়ে লিখবে, পেন্সিলে লেখা আস্তে আস্তে মুছে যায়, থাকে না। ঠিক আছে, লিখে নেবে, ব্যাস। সেকেন্ড এবার মানে ক্লিয়ার হয়ে গেল সেকেন্ড রিডিং এ। থার্ড রিডিং এ পুরোটা আবার পড়বো, পুরোটা আবার পড়বো। ঠিক আছে, কিছু হাইলাইট করতে হবে না, জাস্ট গল্পের মতো পড়বো। এবার যে জায়গাগুলো আমি বুঝতে পারছি ইম্পর্টেন্ট সেটাকে এরকম ভাবে সার্কেল করে দেবো, যেখান থেকে এই অংশটুকু ইম্পর্টেন্ট হতে পারে এটাকে আমি সার্কেল করে দিলাম। নোংরা করবে না, হ্যাঁ, বেশি নোংরা করে ফেললে পর লাস্টের দিকে না রিভিশন করতে ইচ্ছা করে না, তখন মানে কি বানিয়ে ফেলেছি বইটাকে, হ্যাঁ ডাস্টবিন হয়ে যায়, তখন বেশি নোংরা করার দরকার নেই, খুব হালকা হালকার উপর দিয়ে রাখবে। এইবার হয়ে গেল, বই বন্ধ করে দিলাম। তারপর এবার আমি খুলেও রাখলাম, অসুবিধা নেই তাতে। এবার নোটটাকে খুলবো, নোটটাকে খুলে এবার দেখবো যে ওইখানে যেটা পড়েছি এবার নোটের ভেতর থেকে পড়তে স্টার্ট করছি। এইবার ধরো পড়তে পড়তে দেখলাম কি দিদির নোটে এই টপিকটা নেই লেখা, তো আমি কি করবো, সাথে সাথে বইয়ের ওখানে যেটা লেখা রয়েছে, হয়তো নতুন বইয়ে অ্যাড হয়েছে আমার নোটে হয়তো পেলে না, সেটাকে কি করবে নোটের পাশটাতে লিখে নেবে। নোটের পাশে, বইয়ের পাশে না, যেটা ফাইনাল রিভিশন করবে সেখানে নোটের পাশে বা নোটের পেছনে যে 10টা পেজ অ্যাড করবে সেখানে লিখে নেবে, লিখে ওটাকে আলটিমেট রিভিশন করবে। এইবার লেখা ফুল কমপ্লিট হয়ে গেল। প্রথমবারটা নোটটাকে সাজাতেই সময় যাবে, প্রথমবারটা নোট সাজাতে সময় যাবে, কারণ নোটের ভেতর অনেক কিছু থাকবে না, অনেক কিছু থাকবে, তোমার পড়ার সাথে তোমাকে এটা মেলাতে হবে, বুঝতে হবে যে আমি এখানে যেটা পড়েছি এটা এখানে এভাবে লেখা রয়েছে শর্টে। তো সেই জিনিসটা হয়ে যাওয়ার পরে কি করবে, তখন 3 বার 4 বার 5 বার 10 বার যতবার ইচ্ছা মুখস্থ যতক্ষণ না হচ্ছে রিভিশন করবে।